আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি মূলত কথা বলবো কানাডার রিসেন্ট ইমিগ্রেশন যে চেঞ্জগুলো হয়েছে, রুলসের যে চেঞ্জগুলো হয়েছে সেগুলো নিয়ে, এবং এর কনসিকুয়েন্সটা কি সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তো কানাডার আগে থেকেই যে প্ল্যানিংটা ছিল সেটা হচ্ছে এই 2025 সাল থেকে তারা ইমিগ্রেশন সিস্টেমের উপর তারা কিছুটা ক্যাপ পরিয়ে দিবে। দ্যাট মিনস যে ইমিগ্রেশন সিস্টেমটা আগে যেরকমটা ফ্রেন্ডলি ছিল, যেরকম ওপেন ছিল, এবং কানাডা যেরকম পুরো বিশ্বের কাছে একটা রোল মডেল হিসেবে দাঁড়িয়ে গিয়েছিল যে কানাডা হচ্ছে একটা ইমিগ্রেশন ফ্রেন্ডলি কান্ট্রি, সেখান থেকে তারা কিছুটা হলেও সরে এসছে। তো 2025 সালে মোট 5 লাখ মানুষকে পিআর দেওয়ার কথা ছিল, সেখান থেকে তারা সেটা কমিয়ে 3,95,000 করেছে, এবং 2026 সালে সেটাকে নিয়ে গেছে 3,80,000-এ, এবং 2027 সালে সেটা 3,65,000-এ নিয়ে যাবে। সো এটা থেকেই মোটামুটি অনুমান করা যাচ্ছে যে কানাডা সরকার তাদের দেশে ইমিগ্রেশনের যে সিস্টেমটা সেখানে বেশ বড় ধরনের একটা পরিবর্তন আনছে, যেটা সারা বিশ্বে যেরকমটা ইমিগ্রেশন সিস্টেমের উপর সারা বিশ্বর যে একটা ধারণা ছিল যে কানাডা বা ইমিগ্রেশন ফ্রেন্ডলি একটা কান্ট্রি, সেখান থেকে কানাডা অনেকটাই সরে আসছে। এবং যারা কানাডায় মুভ করতে চেয়েছিল আগে, তারা এখন কানাডায় মুভ করার আগে দুইবার চিন্তা করতে হচ্ছে। সো এটার কিছুটা খারাপ ভালো সব দিকই রয়েছে, কারণ কানাডার নিজস্ব পলিসি এবং রুলস রেগুলেশনস তাদের তো সেটার দিকে গুরুত্ব দিতেই হবে। কিন্তু যারা হচ্ছে এই ইমিগ্রেশন প্রত্যাশী, তাদের জন্য এটা কিন্তু আসলে খুবই বড় ধরনের একটা দুঃসংবাদ। রিসেন্ট যে চেঞ্জেস আসছে সেখানে বলা হয়েছে যে যারা স্টুডেন্ট হিসেবে আসবে, তাদের স্পাউসদের ওপেন ওয়ার্ক পারমিটের উপর একটা বড় ধরনের একটা ক্যাপ পরিয়ে দেওয়া হয়েছে আর কি। যে চাইলেই আগে যেরকমটা ওপেন ওয়ার্ক পারমিটটা খুবই অ্যাভেলেবল ছিল, যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ক্ষেত্রে যেমন তাদের স্পাউসটা ওপেন ওয়ার্ক পেত খুব সহজেই, সেক্ষেত্রে কিছু চেঞ্জ আসছে। সেটা হচ্ছে যে শুধুমাত্র মাস্টার্স ডিগ্রি যারা এখানে এসে করবেন স্টুডেন্ট, এবং তাদের কোর্স ডিউরেশন মিনিমাম 16 মাস, 16 মান্থস হতে হবে মিনিমাম, কিংবা তার বেশি, তাদের ওয়াইফরা কিংবা তাদের হাজব্যান্ডরা এখানে ওপেন ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারবে। দ্যাটস ফাইন। এখানে বাদ গেল তাহলে কি ব্যাচেলার্সদের জন্য। তো ব্যাচেলার্সের কিছু স্পেশাল প্রোগ্রাম আছে, সেখানে কিন্তু আবার স্পাউসটা অ্যাপ্লাই করতে পারবে। যেমন ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি, ব্যাচেলর অফ মেডিসিন, স্পেশালাইজড সেক্টর আছে যেখানে স্পাউসরা এখনো অ্যাপ্লাই করতে পারবে। তবে একটা বড় ধরনের পরিবর্তন অবশ্যই এটাকে বলা যায়। পাশাপাশি হচ্ছে যারা হচ্ছে পিএইচডি করতে আসবে, যারা রিসার্চ করতে আসবে, ডক্টরাল প্রোগ্রামে যারা আসবে, তাদের স্পাউসরাও ওপেন ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করতে পারবে। আরেকটা হচ্ছে এটা তো বললাম স্টুডেন্টদের ক্ষেত্রে। আর যারা হচ্ছে এখানে ফরেন ওয়ার্কার হিসেবে আছেন, তাদের ক্ষেত্রে একটা বড় ধরনের চেঞ্জেস হয়ে গেছে। তাদেরকে টির 0 অথবা টির 1 এই ক্যাটাগরির জব করতে হবে তার স্পাউসের ওপেন ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে গেলে। এখন টির 0 টির 1 কি? টির 0 টির 1 হচ্ছে একটা হাই লেভেলের জব। যেমন টির 0টা হচ্ছে ম্যানেজমেন্ট লেভেলের জব, যে আপনি যদি একটা রেস্টুরেন্টের ম্যানেজার হন, সেক্ষেত্রে আপনার ওয়াইফ কিংবা আপনার হাজব্যান্ড এই স্পাউজাল ওপেন ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করতে পারবে, আদারওয়াইজ কিন্তু পারছে না। টির 1টা কি? টির 1টা হচ্ছে প্রফেশনাল যে জবগুলো, যেখানে ইউনিভার্সিটির ডিগ্রি থাকা লাগে, যেমন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট, এই ধরনের জব যদি করে থাকে, সেক্ষেত্রেও তাদের স্পাউসরা ওপেন ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করতে পারবে। আদারওয়াইজ ছোটোখাটো জব করলে কিন্তু এখানে তারা তাদের স্পাউসকে ওপেন ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে দিবে না। এটা কিন্তু খুবই একটা শকিং নিউজ যারা ফরেন ওয়ার্কার তাদের জন্য। এবং ব্যাচেলার্সে যারা আসতে চাচ্ছেন, মোস্ট অফ দ্য কেসেই হচ্ছে আমাদের ক্ষেত্রে যেটা হয় যে আমরা যারা বাইরে থেকে আসি, তাদের বেশিরভাগ ক্ষেত্রে স্পেশালাইজড প্রোগ্রাম থাকে না ব্যাচেলার্সে। সেক্ষেত্রে ব্যাচেলার্সদের জন্য এটা একটা ব্যাচেলার প্রোগ্রামে যারা আসবেন সেই স্টুডেন্ট এবং যারা ফরেন ওয়ার্কার, তাদের জন্য একটা বিশাল ধরনের একটা প্রবলেম কিন্তু ক্রিয়েট হয়ে গেল। কারণ টির 0, টির 1 এই ক্যাটাগরির জব পাওয়ার জন্য অনেক এক্সপিরিয়েন্স দরকার হয় আসলে। বিশেষ করে টির 0-র জন্য একটা ম্যানেজার হতে গেলে মিনিমাম 7-8 বছরের অভিজ্ঞতা থাকা লাগে। সেক্ষেত্রে চাইলেই কিন্তু সহজে পাওয়া যায় না। সো
এই ক্ষেত্রে কিন্তু একটা বিরাট ধরনের পরিবর্তন আসছে এবং এটা অবশ্যই আসলে নেগেটিভ পরিবর্তন আমি বলবো। কারণ এটাতে যেটা হবে যে ইন্টারন্যাশনাল যারা স্টুডেন্ট কিংবা ইন্টারন্যাশনাল যারা ওয়ার্কার তারা কিন্তু নিরুৎসাহিত হবে। কানাডাকে তারা আগে যেরকমটা ফ্রেন্ডলি ভাবতো তারা কিন্তু এখন আর সেরকমটা ফ্রেন্ডলি ভাববে না, এবং এটার কনসিকুয়েন্স কিন্তু কানাডাও ফেস করবে। আমার যেটা মনে হয় যে এটার কনসিকুয়েন্স কানাডা ফেস করবে। কিন্তু রিসেন্ট যেটা হয়েছে যে অনেক বেশি স্টুডেন্ট এবং বেশি ওয়ার্কার চলে আসার কারণে একটা ক্রাইসিস তৈরি হয়ে গেছে, বিশেষ করে অ্যাকোমোডেশন ইনফ্রাস্ট্রাকচারের যে ক্রাইসিসটা সেটা কিন্তু কানাডায় খুব বেশি পরিমাণে বেড়ে গেছে, যেটাকে তারা আসলে কন্ট্রোল করতে চাচ্ছে, হয়তো বা 2-3 বছর তারা অবজার্ভ করতে চায়। এই যে পরিবর্তন, এই পরিবর্তনটা অনেক ক্ষেত্রেই এটা নেগেটিভ একটা পরিবর্তন হবে, বিশেষ করে জিডিপির ক্ষেত্রে কানাডার জন্য একটা বিরাট ধরনের হুমকি হতে পারে। তবে যাই হোক, দেশের স্বার্থে, দেশের মঙ্গলের স্বার্থে তারা যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটাকে তো মানতেই হবে। সেই জন্য আমাদের যেটা করণীয় এবং আমাদের যেটা দরকার সেই অনুযায়ী কিন্তু আমাদেরকে প্ল্যান করতে হবে। সো এই ইনফরমেশনগুলো জানা সবার জন্য দরকার যারা কানাডায় মুভ করতে চাচ্ছেন, সেই জন্য আর কি শেয়ার করা। আর স্পেসিফিক কোনো ইনফরমেশন যদি জানতে চান সেই বিষয়েও নক করতে পারেন, আমাদেরকে কমেন্টস করতে পারেন, আমি চেষ্টা করব সেই বিষয়ে ভিডিও বানানোর জন্য। সো ইমিগ্রেশনের সেক্টরে কানাডা অনেকটাই এখন রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে এখন, এবং গ্লোবাল যে প্রবলেমটা শুরু হয়েছে রিসেন্ট, আমেরিকার সাথেও একটা বাণিজ্য যে যুদ্ধ সেটাও কিন্তু শুরু হয়ে গেছে, আপনারা জানেন। সো এটার কনসিকুয়েন্সটা আসলে বেশ খারাপই হবে ধারণা করা যায়। তবে আমরা হোপ ফর দ্য বেস্ট। আমরা আশা করি কানাডা আবার তার স্বমহিমায় ফিরে আসবে, আবার ইমিগ্রেশন ফ্রেন্ডলি কান্ট্রি হিসেবে আবারও সে নিজেকে উপস্থাপন করবে। সে প্রত্যয় ব্যক্ত করে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।